আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2026 এবং 27 সকলকে আজকের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 2 ব্যবস্থাপনার নীতি ক্লাসে স্বাগতম। সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই এবং ক্লাসটি শেয়ার করে দিই। আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন? আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 2 এই অধ্যায়টির ব্যবস্থাপনার নীতিমালা এইগুলোর বেসিক ক্লাস এবং পাশাপাশি এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায় থেকেই সৃজনশীল থাকবেই। ক্লাস শেষে এক্সামের ব্যবস্থা রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু দ্রুত চলে আসি। ক্লাসে মূলত এইচএসসি শিক্ষার্থীদের জন্য, কারণ অনেকেরই এইচএসসির এই অধ্যায়ের এমসিকিউ পারেন না, বা অনেক শিক্ষার্থীরা রয়েছেন অ্যাডমিশন দিবেন তবে বেসিক ক্লিয়ার না, তারাও এটি করতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা মূল আলোচনা করি। ব্যবস্থাপনার নীতিমালা। নীতিমালা সংজ্ঞাটা কি? ব্যবস্থাপনার নীতি হচ্ছে কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা, এটাকে বলা হয় হচ্ছে নীতি। আর সবাই বলে না যে নীতি কাকে বলে, এটা হচ্ছে সংজ্ঞা নীতির। কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা, এটা প্রায় সময় কতে আসে। ঠিক আছে, এটা প্রায় সময় কিসে আসে? কতে আসে। ওকে, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসি সবাই, খাতা কলম নিয়ে বসি, তাহলে যেন ক্লাসের বিষয়টা নোটটা আলোচনা করতে পারি। পাশাপাশি যে আপনাদের যে মানে একটা প্রস্তুতি যে আছে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। খাতা কলম নিয়ে বসার চেষ্টা করেন সবাই, সবাই খাতা কলম নিয়ে বসুন। মূলত এটা এইচএসসি জন্য ফোকাস করতে হবে, কারণ এইচএসসি তে এগুলো প্রশ্নগুলো বেশি আসে। হ্যাঁ, আর এটা হচ্ছে বেসিক ক্লাস, আমরা বলছি এটা হচ্ছে বেসিক ক্লাস। ওকে, দেখেন ব্যবস্থাপনার নীতি,
ব্যবস্থাপনার নীতি এই 14টি নীতি রয়েছে। যেমন এক থেকে শুরু করছি। কার্য বিভাজন নীতি, দায়িত্ব কর্তৃত্বের সমতা রক্ষণ, নিয়মানুবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশের ঐক্য, সাধারণ স্বার্থ ত্যাগের নীতি, ন্যায্য পারিশ্রমিকের নীতি, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, জোড়াময় শিকল, শৃঙ্খলা নীতি, সাম্য নীতি, চাকরি স্থিতি নীতি, উদ্যোগ নীতি, একতাই বল নীতি। এই নীতিগুলো থেকে আপনাদের বিভিন্ন নীতি পরীক্ষায় থাকে। এখন বলে তো এই নীতিগুলো কে দিয়েছেন? এই যে ব্যবস্থাপনা নীতি, এটা কে দিয়েছেন বলেন তো দেখি। তিনি ওই ব্যক্তি 1916 সালে এই নীতিগুলো দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম। ব্যবস্থাপনা নীতিগুলো কে দিয়েছিলেন এবং কত সালে দিয়েছিলেন এটা একটু বলবেন। ওকে, হ্যাঁ, হেনরি ফেওয়েল। ক্লাস শেষ হতে 11টার মতো বাঁচবে, 11টার দিকে। তারপর আমরা এক্সাম দিব, ক্লাসের পরে একটা এক্সাম নিব 10 মার্কের, তখন। হ্যাঁ, ওকে, আমরা একটা একটা করে শিখি। এই 14টা নীতি আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়। এই নীতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই 14টা নীতি নিয়ে আলোচনা করব। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। দেখা যাচ্ছে বই পড়ে অনেকেই ধরতে পারেন না যে কোনটা কোন নীতি, কোন নীতিটা কি হবে, ঠিক আছে? ওকে, প্রথম কার্য বিভাগের নীতি বা কার্য বিভাজনের নীতি। এখানে এখানে একটু মনে মনে ক হবে। হ্যাঁ, কাজকে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা, দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্ট করে দেওয়া। সাপোজ আপনাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংলিশ, ফিনান্স, এরকম দায়িত্বগুলো। ধরেন অ্যাকাউন্টিং কাজ দেওয়া হলো শরীফ স্যারকে, নাজমুল হাসান শরীফ স্যারকে। ম্যানেজমেন্ট দিল সম্রাট স্যারকে। ইংলিশ দিল আমির স্যারকে। ফিনান্স দেওয়া হইল শহীদ স্যারকে। এই যে কাজকে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে সবার দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেওয়া, সেটাই হচ্ছে কার্য বিভাজন নীতি। অর্থাৎ কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে নির্দিষ্ট করে দেওয়া। আপনার কাজ অ্যাকাউন্টিং এর ক্লাস নেওয়া, আপনার কাজ ফিনান্সের ক্লাস নেওয়া, আপনার কাজ এই কাজ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 1 নম্বর নীতিটা বুঝতে পারছি, ক্লিয়ার? কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা, দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্ট করে দেওয়া। কে কোন কাজ করবে আপনাকে অবশ্যই এটা সুস্পষ্ট করে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা 2 নম্বর নীতিটায় আসি। এটা দেখেন, কর্তৃত্ব দায়িত্ব সমতা রক্ষণ, মানে দায়িত্ব কর্তৃত্বে সমতা রক্ষণের নীতি। যতটুকু দায়িত্ব আপনাকে দেওয়া হবে ততটুকু কর্তৃত্ব থাকা লাগবে। অর্থাৎ দায়িত্ব যতটুকু, কর্তৃত্ব ততটুকু। আপনাকে দায়িত্ব যতটুকু দেওয়া হবে আপনার ঠিক তার সমপরিমাণ কর্তৃত্ব থাকবে। অর্থাৎ দায়িত্ব যদি কম হয় কর্তৃত্বটাও কম থাকবে। একইভাবে দায়িত্ব যদি বেশি দেওয়া হয় কর্তৃত্বটাও বেশি থাকবে। এইটাই হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণ। দায়িত্ব বেশি, কর্তৃত্ব বেশি, দায়িত্ব কম, কর্তৃত্ব কম। একজন মানুষকে আপনি দায়িত্ব দিলেন অনেক, তাকে সেই পরিমাণ কর্তৃত্ব দিলেন না, তাহলে ওই ব্যক্তি কাজ ঠিক মতো করতে পারবে না। আবার একইভাবে একজন ব্যক্তিকে আপনি অল্প দায়িত্ব দিলেন কিন্তু ক্ষমতা দিয়ে রাখছেন অনেক, তখন সে কাজ শেষ করে ক্ষমতার অপব্যবহার করবে। এজন্য যতটুকু দায়িত্ব ততটুকুই কর্তৃত্ব থাকবে, একটা ব্যালেন্স থাকবে।
দায়িত্ব এবং কর্তৃত্বে সমতা রক্ষণ থাকবে। আচ্ছা, তারপর আসি 3 নম্বর নীতিটা, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি। এটা হচ্ছে সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কারা নেবে তা ঠিক করা। সিদ্ধান্তটা কারা নেবে? উচ্চ স্তরের সিদ্ধান্ত নিলে সেটার নাম হচ্ছে কেন্দ্রীকরণ, নিম্ন স্তরের সিদ্ধান্ত নিলে সেটার নাম হচ্ছে বিকেন্দ্রীকরণ। প্রতিষ্ঠানের উপরি পর্যায়ে সিদ্ধান্ত নিলে কেন্দ্রীকরণ, প্রতিষ্ঠানের নিচু পর্যায়ে সিদ্ধান্ত নিলে বিকেন্দ্রীকরণ। এবং মনে রাখবেন, ধরেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেইগুলোকে কেন্দ্রীকরণ করে রাখা উচিত। যেগুলো কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেগুলো বিকেন্দ্রীকরণ করে রাখা উচিত। এতে প্রতিষ্ঠানের যারা কর্মী তারা খুশি থাকে, আর প্রতিষ্ঠানের যারা মালিক, উপরি পর্যায়ের লোক, তারাও খুশি থাকে। তার মানে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি হচ্ছে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কারা নেবে, উচ্চ পর্যায়ের লোকেরা নাকি নিম্ন পর্যায়ের লোকেরা। যদি সিদ্ধান্ত উপরি পর্যায়ের লোকেরা নেয়, পরিচালনা পর্ষদ, বিভাগীয় প্রধানরা, তার মানে সেটা কেন্দ্রীকরণ করা হয়। আর যদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যদি নিচু পর্যায়ের ব্যক্তিরা বা শিক্ষার্থীরা নেয়, তাইলে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। একটা প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীকরণ করাও ভালো না, বিকেন্দ্রীকরণ করাও ভালো না। কিছু কাজ কেন্দ্রীকরণ করে রাখা উচিত, কিছু কাজ বিকেন্দ্রীকরণ করে রাখা উচিত। এতে উচ্চ পর্যায়ের লোকেরাও খুশি থাকে, কর্মীরাও খুশি থাকে, এবং প্রতিষ্ঠানের কাজও একদম ঠিকভাবে এগিয়ে যায়। তার মানে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হচ্ছে সিদ্ধান্ত কারা নেবে, কোন স্তর থেকে নেওয়া হবে এটা নির্ধারণ করা। উচ্চ পর্যায়ে কে কে থাকবে? উচ্চ পর্যায়ে থাকে কারা? ধরেন শিক্ষকরা, আমরা সিদ্ধান্ত নিলাম, সেটা কেন্দ্রীকরণ। আপনারা সিদ্ধান্ত নিলেন, সেটা বিকেন্দ্রীকরণ। সিম্পল বিষয় এটা। ওকে, তাহলে আমরা 3টা ক্লিয়ার। 3 নম্বরটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? ওকে, 3 নম্বর নিয়ে কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিলে কেন্দ্রীকরণ করা হয়, নিচের স্তরে সিদ্ধান্ত নিলে সেটা বিকেন্দ্রীকরণ করা হয়। এরপর আসেন আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি কি? আদেশের ঐক্য নীতি হচ্ছে একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন, এবং দেখেন একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন। যেমন মাইশা যা বলবে শহীদুজ্জামান শহীদ তাই পালনে বাধ্য থাকবে। একজন ব্যক্তির আদেশদাতাকে একজন, এইটাই হচ্ছে আদেশের ঐক্য নীতি। একজন ব্যক্তিকে আপনি বললেন, এই আমার জন্য চা নিয়ে আসো, আরেকজন বলল, এই আমার ফাইলটা নিয়ে আসো। একই সময়ে দুইজন ব্যক্তি দুইটা আদেশ দিচ্ছেন, ওই ব্যক্তি কোন কাজ করবে? কোনো কাজই করতে পারবে না। এই জন্য একজন ব্যক্তির অধীনে একজন ব্যক্তি থাকবেন। এটাই হচ্ছে আদেশের ঐক্য নীতি। যদি কোনো কারণে একজন ব্যক্তিকে, ধরেন মারিয়া, দুইজন ব্যক্তি মিলে একজন ব্যক্তিকে আদেশ দিচ্ছে, বা দুইজন না হোক তিনজন হইতে পারে, যেমন হচ্ছে মাইমুনা, ধরেন তিনজন ব্যক্তি মিলে একজন ব্যক্তিকে আদেশ দিচ্ছে, তখন এই ব্যক্তি কারো কাজই ঠিকমতো করতে পারবে না। আর এই অবস্থাকে বলা হয় দ্বৈত অধীনতা। দ্বৈত অধীনতা, যেটা হচ্ছে আদেশের ঐক্যনীতির বিপরীত। তার মানে আমি বলতে চাচ্ছি, আদেশের ঐক্যনীতি একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন, একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি আদেশ দিবেন না। যদি একজন ব্যক্তি একের অধিক ব্যক্তিকে থেকে আদেশ পান, বা একাধিক ব্যক্তি একজন ব্যক্তিকে আদেশ দেয়, তখন সেইটা হয়ে যাবে এই দ্বৈত অধীনতা। এই দ্বৈত অধীনতা, যেটা আদেশের ঐক্যনীতির বিপরীত, এটা হচ্ছে এটার বিপরীত। ওকে, আমি কি 4 নম্বরটা বুঝাইতে পারছি ক্লিয়ার ভাবে?
আমাকে একটু বলেন, তাহলে আমি পরেরটায় যাব। একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন। হ্যাঁ, অবশ্যই আগে বেসিক এই এমসিকিউ গুলো সিকিউ গুলো বেসিক গুলোকে ক্লিয়ার করে নেন, পরে এমসিকিউ সিকিউ কি আসে দেখতে পারবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, বুঝতে পারছেন কি এটা, যে আদেশের ঐক্যনীতি, একজন ব্যক্তির আদেশদাতা হবেন কেজন, একজন। ওকে, আয়েশা আক্তার ক্লিয়ার। বাকিরা কি আমরা বুঝতে পেরেছি একটু জানাবেন। ওকে, তাহলে আমরা তার পরের অংশটুকু যেতে পারবো। নির্দেশের ঐক্যনীতি। নির্দেশের ঐক্যনীতি হচ্ছে পূর্বে যেমন নির্দেশনা দিয়েছিলাম তার সাথে মিল রেখে পরবর্তীতে নির্দেশনা দিতে হবে, এবং তার সাথে মিল রেখে ভবিষ্যতে নির্দেশনা দিতে হবে। নির্দেশনা এলোমেলো দেওয়া যাবে না। প্রতিষ্ঠানে একটা প্রধান লক্ষ্য থাকবে বা প্রধান একটা উদ্দেশ্য থাকবে, সেই প্রধান উদ্দেশ্যের আলোকে ধাপে ধাপে এবং আপনার সামঞ্জস্যতা বজায় রেখে, ধাপে ধাপে সামঞ্জস্যতা বজায় রেখে আপনাকে এই নির্দেশনা দিতে হবে। ঠিক আছে, এই পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া উচিত নির্দেশের ঐক্যনীতি অনুযায়ী। এখানে একটা প্রধান উদ্দেশ্য বা মূল পরিকল্পনা থাকবে, সেই আলোকে আপনি যে পূর্বে নির্দেশনা দিছিলেন তার সাথে মিল রেখে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে না। আজকে একটা কথা বললে নির্দেশনা, কালকে আরেকটা নির্দেশনা, পরশু আরেকটা নির্দেশনা, এরকম উল্টাপাল্টা করে যদি নির্দেশনা দেন তাহলে কিন্তু কাজ আদায় হবে না ঠিক মতো। ঠিক আছে, তাহলে কর্মী যারা তারাও ঠিক মতো বুঝবে না যে কি করতে বলছে, এক এক সময় এক এক কথা বলতেছে, তাহলে তো সমস্যা। ওকে, এরপরে আসি আমরা। তার মানে এই 5 নাম্বার নীতিটা হচ্ছে নির্দেশের ঐক্যনীতি, পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তীতে নির্দেশনা দেওয়া। তারপরে আমরা আসি সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ। সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের নীতি। এটা হচ্ছে আপনার যে অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে আপনার নিজের পার্সোনাল কাজ ত্যাগ করতে হয়। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের জিএম, তো আপনার একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের দাওয়াত আছে, আবার এই দিকে আপনার যে প্রতিষ্ঠান XYZ, এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা সভা। এখন আপনি কি করবেন, এই যে সভা, এই সভায় অ্যাটেন্ড করবেন নাকি বিয়ের দাওয়াতে যাবেন? ওই সময় আপনার প্রতিষ্ঠানকে বড় করে দেখতে হবে, নিজের স্বার্থটাকে ত্যাগ করতে হবে। এই বিয়ের দাওয়াত ক্যান্সেল করে প্রতিষ্ঠানের সভায় উপস্থিত থাকবেন। এইটাকেই বলা হয় প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজস্ব স্বার্থ ত্যাগ করতে হবে। সবার আগে প্রতিষ্ঠান, এই চিন্তাটা নিতে হবে মাথায়। ওকে, এই চ্যাপ্টার থেকে কিভাবে সিকিউ আসবে আমরা ক্লাসটা বেসিক শেষ করি, তারপরে বলি। এরপর আসেন, এটা অনেকেই বুঝতে পারেন না, এটা জোড়া মই শেকলের নীতি। আপনারা মই চিনেন কি? মই একটা প্রতিষ্ঠান, মই থাকে না, মই বা অনেকে বল চঙ্গ যে বলে, একদম উপরে পর্যায়ে ধাপে ধাপে নিচে নেমে আসে, তাই না? এই হচ্ছে আমাদের মই। ঠিকই ভাবে একটা প্রতিষ্ঠানের যে উপরে পর্যায়ে থাকে যে এমডি সাহেব, তার নিচে থাকে মনে করেন জিএম সাহেব, তার নিচে মনে করেন থাকে এজিএম সাহেব, তার নিচে মনে করেন থাকে ফোরম্যান বা সুপারভাইজার, তার নিচে থাকে মনে করেন স্টাফ। এই যে একটা পর্যায়ের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, এটা যেন দেখে বোঝা যায়। আবারও দেখেন, একটা প্রতিষ্ঠানের একদম উপর স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত যেন এই ব্যক্তি বুঝতে পারে, এই ফোরম্যান বুঝতে পারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, তার অধস্তন কর্মকর্তাকে, এবং একেবারে প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে নিম্ন স্তরের প্রতিটা ব্যক্তি বিভাগ একের সাথে অন্যকে এইভাবে যুক্ত করে দেওয়া হচ্ছে জোড়াময় শেকলের নীতি। এখানে উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব প্রবাহ
উপর থেকে নিচের দিকে নেমে আসে, আর নিচ থেকে উপরের দিকে কে কার নিকট জবাবদিহিতা করবে? জবাবদিহিতা। দেখেন, কর্তৃত্ব প্রবাহটা উপর থেকে নিচের দিকে নেমে আসে, আর জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যায়। মানে আপনার প্রতিষ্ঠানের কে ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার কে আপনার অধস্তন কর্মকর্তা, এটা যেন আপনি বুঝতে পারেন। এবং প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি বিভাগকে একের সাথে অন্য এভাবে ধাপে ধাপে জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে জোড়াময় শিকলের নীতি। যেন এই ব্যক্তি বুঝতে পারে সে কার নিকট কাজ জবাবদিহি করবে, এবং সেই ব্যক্তি বুঝতে পারে সে কার কাজ তত্ত্বাবধান করবে। এই যে উপর থেকে নিচু স্তর পর্যন্ত একজনের সাথে একজনকে যুক্ত করে দিচ্ছি, এইটাই হচ্ছে জোড়াময় শেকলের নীতি। এখানে কর্তৃত্ব প্রবাহটা উপর থেকে নিচে স্তরে নেমে আসে, আর জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যায়। মানে কে কার নিকট জবাবদিহিতা করবে, আর কে কাকে মানে তত্ত্বাবধান করবে, বা কার নিকট কর্তৃত্ব থাকবে। এটা একটু জটিল ছিল, হ্যাঁ, আর বাকিগুলো সব সহজ। এটাই একটু আপনাদের কাছে মানে কঠিন মনে হয়, আর বাকি সবগুলোই মোটামুটি সহজই না? জোড়াময় শিকল নীতিটা, এই বিষয়টা। ওকে, মঈনুদ্দিন বলছেন, মহিনুদ্দিন স্যার কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতিটা আরেকবার বুঝিয়ে দেন। মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কারা নিবে? উচ্চ স্তরের লোকেরা নিবে নাকি নিম্ন স্তরের নিচেরা নিবে? যদি উপরের পর্যায়ের লোকেরা সিদ্ধান্ত নেয়, যেমন একটা ধরেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তারা সিদ্ধান্ত নিচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর সিদ্ধান্ত যদি স্কুলে যারা নিম্ন স্তরের লোক, ধরেন শিক্ষার্থীরা, তারা সিদ্ধান্ত নিচ্ছে কোন দিন কি ক্লাস থাকবে, কত ঘন্টা ক্লাস হবে, মানে সিদ্ধান্তটা নিচ্ছে নিম্ন পর্যায়ের ব্যক্তিরা, তাহলে সেটা হবে বিকেন্দ্রীকরণ। এই যে সিদ্ধান্ত কারা নেবে, কেন্দ্রীকরণ করে রাখবে নাকি বিকেন্দ্রীকরণ করে রাখবে, এটা হচ্ছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি। সিদ্ধান্ত কোন স্তর থেকে নেওয়া হবে, উপরের পর্যায়ের লোকেরা নাকি নিম্ন পর্যায়ের লোকেরা? আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতা, প্রতিষ্ঠানে উত্তম নিয়ম নীতি থাকবে। ধরেন ক্লাস শুরু হওয়ার কথা 10টায়, ক্লাস যেন 10টায় শুরু হয়, এটা যেন আবার 11টায় শুরু না হয়। আবার ধরেন টিফিনের বিরতি 20 মিনিট, এটা আবার কেউ যেন 35 মিনিট না করে। অর্থাৎ সময়ের ব্যাপারে আন্তরিক থাকতে হবে সকলকে। এটাই হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানে উত্তম নিয়ম নীতি থাকবে, সবাই সেই নিয়ম পালনে আন্তরিক থাকবে, কেউ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে না, মানে ডিসিপ্লিনের বিষয়টা। ওকে, এরপরে আমরা আসি, তারপরে আবার লাস্টে বুঝাবো, এগুলো সবগুলো নীতি শিখাই নেই, পরে আবার একটা রিভিউ করব। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলা নীতি কি? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবেন, সঠিক বস্তু সঠিক স্থানে থাকবে। ধরেন যে অ্যাকাউন্টিং পড়াইতে পারে, তাকে দিয়ে আপনি যদি ইংলিশ ক্লাস নেন, আবার যে আইসিটি পড়াইতে পারে, তাকে যদি আপনি বলেন ম্যানেজমেন্ট ক্লাস নিতে, তাহলে কি হবে? বা প্রতিষ্ঠানের যে দারোয়ান, তাকে যদি আপনি হেডমাস্টারের পদবিতে বসান, হেডমাস্টার, তাহলে ওই দারোয়ান কি হেডমাস্টারের কাজ করতে পারবে? পারবে না। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাইতে হবে, না হলে ওই ব্যক্তি থেকে সর্বোচ্চ আউটপুট অর্জন করা সম্ভব নয়। আশা করি এটা বুঝতে পারছেন। শৃঙ্খলা নীতি, যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে, সঠিক বস্তু সঠিক স্থানে থাকবে। ওকে, ধাপে ধাপে বোঝাচ্ছি, দেখেন, আবার আটকায় গেলে আবার বলবো না, একটু অপেক্ষা করুন, ধাপে ধাপে বোঝাচ্ছি, দেখেন। এরপর আসেন পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিক, আপনি পারিশ্রমিক নির্ধারণ করবেন কিভাবে? দারোয়ানকে দেন বেতন 12,000 টাকা, তার মানে শিক্ষককে, যে সিনিয়র শিক্ষক, তাকেও 12,000 দিবেন?
বা যে হেডমাস্টার তাকেও 12,000 দিবেন, যে প্রিন্সিপাল তাকেও 12,000 দিবেন, এরকম না। আপনি একজন ব্যক্তির যোগ্যতা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার পড়ানোর বিষয়, কাজের ধরন, এই সকল মাথায় নিয়ে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। এখন আপনি প্রতিষ্ঠানের যে জিএম, তার বেতন নির্ধারণ করতেছেন 1,00,000 টাকা। আবার যে দারোয়ান, তার বেতন রাখছেন 12,000 টাকা। এখন ওই দারোয়ানকে এসে বলবে কি, আমি মাত্র 12,000 টাকা বেতন পাই, আমি কাজ করি 12 ঘন্টা, আর জিএম সাহেব কাজ করে মাত্র 2 ঘন্টা, সে কিভাবে 1,00,000 টাকা পায়, আমি 1,00,000 টাকা চাই। এখন সেটা বললে কি হবে? হবে না। কারণ কর্মীর কাজের প্রকৃতি, তার কাজের ধরন, তার কাজের যোগ্যতা, তার অভিজ্ঞতা, এইগুলোর আলোকে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। অন্যথায় ওই ব্যক্তি যদি মনে করে না, এই প্রতিষ্ঠান আমাকে ন্যায্য পারিশ্রমিক দিচ্ছে না, তাহলে সে প্রতিষ্ঠানে থাকবে না। এই জন্য ওই ব্যক্তির কাজের ধরন, সে কি মানসিক কাজ করে নাকি শারীরিক কাজ করছে, তার কাজটা কতটা গুরুত্বপূর্ণ, সে কতটুকু অভিজ্ঞ, এইগুলোর উপর ভিত্তি করে আপনাকে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। ক্লিয়ার? 10 নম্বর। টোটাল 14টা নীতি আছে। হ্যাঁ, 10 নম্বর পর্যন্ত ক্লিয়ার। 10 নম্বর নীতিটা পারিশ্রমিকের নীতি। তার কাজের ধরন, যোগ্যতা, মেধা ইত্যাদির উপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার মাহফুজ হোসেন, বুঝতে পারছি। ওকে, বাকিরা একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, আমি ধাপে ধাপে যাচ্ছি তো। সাম্যের নীতি, সাম্যের নীতি এটা একটু বুঝাই। ওকে, ধরেন মরিয়ম এবং ধরেন আয়েশা, এই দুইজন, কোন কারণে এদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। শহীদ স্যার ইনি এসে মরিয়ম, তার পক্ষে সাফাই গাচ্ছে, কিন্তু দোষ হচ্ছে মরিয়মের। অন্যদিকে আয়েশা নির্দোষ, কিন্তু শহীদ স্যার তার আত্মীয় হওয়ার কারণে মরিয়মের পক্ষ নিয়ে কথা বলছে। এইটা কি করা যাবে? এই কাজটা কি করা উচিত শহীদ স্যারের, যে কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলা? না, এটা করা উচিত না। কেন? এই সাম্যের নীতি অনুযায়ী এখানে সকল কর্মীর প্রতি সমান ও ন্যায় আচরণ করতে হবে, মানে ন্যায়পরায়ণ থাকতে হবে, এবং সবাইকে সমান চোখে দেখতে হবে। কারো পক্ষপাতিত্ব করা যাবে না। প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতি সমান স্নেহ, মমতা, আচরণ প্রদর্শন করা, সবার প্রতি ন্যায়পরায়ণ থাকা, কারো পক্ষ নিয়ে কথা বলা আমাদের সাম্যের নীতিটাকে ভঙ্গ করে। ঠিক আছে? তাকে আমরা বুঝতে পারছি যে সাম্যের নীতি কি? সবাইকে সমান চোখে দেখা এবং সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করা। ওকে, চাকরির স্থায়িত্বের নীতি, এটা কি রকম? এটা একটু বুঝাই। ধরেন খালেদ বা জাফর, একটা প্রতিষ্ঠানে দুজন ব্যক্তি আছে, প্রতিষ্ঠানে কাজ করতেছে। এখন খালেদকে আমি হঠাৎ করেই বলছি, এই কাল থেকে আসা লাগবে না, ইউ আর ফায়ার। এখন খালেদকে যে বাদ করে দিছি, জাফরও একটা আতঙ্কে থাকবে, আয় হায় যখন তখন আমাকে বাদ দিয়ে দিতে পারে, আমি কি করবো এখন, আয় হায়, মাথায় হাত দিয়ে দিবে, ভয় থাকবে, সবসময় একটা ভয়ে থাকবে, সবসময় একটা উৎকণ্ঠায় ভুগবে যে কখন আমাকে বাদ দিয়ে দেয়। তখন জাফর ঠিক মতো কাজ করতে পারবে না এবং অন্যান্য কর্মীরাও ভয়ে থাকবে, আয় হায় যখন তখন আমাকে বাদ দিয়ে দিতে পারে। এই জন্য চাকরির স্থায়িত্বের নীতিটা হেনরি ফেল দিয়েছেন, যে প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির নিরাপত্তা দিতে হবে এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে, যেন তারা মানে নির্ভয়ে, নিঃসংকোচে কাজ করতে পারে। এটা হচ্ছে চাকরির স্থায়িত্বের নীতি। প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যেমন সরকারি চাকরি, সরকারি চাকরি কি সহজে যায়?
এটা সব সময় থাকে। এজন্য সরকারি চাকরি পেলে মানুষ যাক, চাকরির বেতন তো আসবে যাই হোক, আর বেসরকারি চাকরিতে কি একটু ভুল টুল হইলেই ভয় থাকে, শোকজ করবে, চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এই জন্য সবাই সরকারি চাকরি খুঁজে, কারণ চাকরির স্থায়িত্ব রয়েছে। বুঝতে পেরেছেন চাকরির স্থায়িত্ব নীতিটা? আচ্ছা, এরপর আমরা আলোচনা করি এরপরে দেখেন উদ্যোগের নীতি। উদ্যোগ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীগণ, যারা কর্মীরা আছে, নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ ও কাজের উন্নয়নে চিন্তা ভাবনা করতে পারে, তার ব্যবস্থা করা। মানে হচ্ছে ধরেন আপনি প্রতিষ্ঠানের এমডি হন, এজিএম হন, জিএম হন, সবাই সবার নিজ নিজ জায়গায় চেষ্টা করবে কিভাবে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নতুন নতুন আইডিয়া, ক্রিয়েটিভিটি আনতে হবে যেন প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই যে সবাই নিজ নিজ জায়গা থেকে নতুন নতুন ধারণা, নতুন নতুন চিন্তা, নতুন নতুন ক্রিয়েটিভিটি বিষয়গুলো আনার চেষ্টা করবে, এটাই হচ্ছে উদ্যোগের নীতি। মানে ক্রিয়েটিভিটি আনা, কিভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নতুন উদ্যোগ, কাজের উন্নয়নে চিন্তা ভাবনা করবে সবার নিজ নিজ জায়গা থেকে। এরপরে আমরা আসি লাস্ট, একতাই বল নীতি। একতাই বল নীতি, সবাই একসাথে একত্রে মিলেমিশে এগিয়ে যাওয়া। যেমন এক্সাম হলে আমি একা পাস করতে চাই না, আমি সবাইকে পাস করাইতে চাই। দরকার হলে ওকে দেখাবো, ওকে দেখাবো, সবাইকে দেখিয়ে ওরাও পাস করুক, আমিও পাস করি। আমরা সবাই মিলে একসাথে একত্রে এইচএসসি পাস করতে চাই। এই যে একসাথে একত্রে পারস্পরিক মিলেমিশে এগিয়ে যাওয়া, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, এটাই হচ্ছে একতাই বল নীতি। পারস্পরিক সহযোগিতা থাকবে। এইটা এসপ্রিট ডি কোর্স, যেটা ফরাসি শব্দ থেকে আসছে, যার অর্থ একতাই বল। যার অর্থ কি? এসপ্রিট ডি কোর্স এর অর্থ কি? এসপ্রিট ডি কোর্স এর অর্থ হচ্ছে একতাই বল। ক্লিয়ার? প্রতিষ্ঠানের সবাই একসাথে একত্রে মিলেমিশে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে, এটা হচ্ছে একতাই বল নীতি। আমি কি 14টা নীতি বুঝাইতে পেরেছি? একটু কষ্ট করে জানাবেন। না, সাম্যের নীতি আবার একতাই বল নীতি, এগুলো তো সমবায় সমিতি আছে, ওগুলো বাদ দেন। আপাতত ব্যবস্থাপনা নীতিগুলো দেখেন, থাকতেই পারে একাধিক নীতি একাধিক জায়গায়। আচ্ছা, আমরা কি যে সবগুলো বুঝতে পারছি? তাহলে একবার রিভিউ করে দিব স্যার, আমরা একবারে ক্লিয়ার করে দিব বিষয় পুরোটা। একটু কষ্ট করে জানাবেন আমরা কি সবাই সবকিছু বুঝতে পারছি কিনা বিষয়টা। এই 14টা নীতি কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছি? তাহলে আমি একবার রিভিউ করে দিব, প্রথম থেকে একটা রিভিউ করে দিব। জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। মুসাব্বির, মহিনউদ্দিন, জাফর, মাহফুজ হোসেন, মরিয়ম, আয়েশা, ওকে, সুরাইয়া। তাহলে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি পুরোটা একদম প্রথম থেকে। সাকিব, সুরাইয়া, তারাবুস, রাফসান। দেখেন, হেনরি ফেওয়েল 14টা নীতি দিয়েছিলেন। এই 14টা নীতির মধ্যে 1 নাম্বার নীতি হচ্ছে কার্য বিভাজন নীতি বা কার্য বিভাগের নীতি। কাজ বিভিন্ন ভাগে ভাগ করা, ভাগ করার পরে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেওয়া। আপনি বিয়ের মধ্যে আপনি ডেকোরেশনের কাজ করবেন, আপনি খাওয়া দাওয়ার কাজ করবেন, আপনি অতিথিদের আপ্যায়ন করবেন। এইভাবে কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেওয়া, এটাই হচ্ছে হেনরি ফেওয়েলের প্রথম নীতি, কার্য বিভাজনের নীতি। 2 নম্বরটা হচ্ছে আপনি যতটুকু দায়িত্ব দিচ্ছেন ততটুকু কর্তৃত্ব দিবেন। দায়িত্ব বেশি, কর্তৃত্ব বেশি, দায়িত্ব কম, কর্তৃত্ব কম, এই দুটার মধ্যে একটা সমতা রাখবেন, ব্যালেন্স। এটা হচ্ছে
দায়িত্ব ও কর্তৃত্বে সমতা রক্ষণের নীতি। 3 নাম্বার হচ্ছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি। সিদ্ধান্ত কারা নিবে, উচ্চ পর্যায়ের লোকেরা না নিম্ন পর্যায়ের লোকেরা? সিদ্ধান্ত যদি উচ্চ পর্যায় থেকে নেওয়া হয় কেন্দ্রীকরণ, সিদ্ধান্ত যদি নিম্ন স্তরে নেওয়া হয় বিকেন্দ্রীকরণ। একটা প্রতিষ্ঠানের জন্য সবকিছু কেন্দ্রীকরণ করে রাখা উচিত না, আবার বিকেন্দ্রীকরণ করে রাখাও উচিত না। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীকরণ করে রাখা উচিত, কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণ করে রাখা উচিত। এতে প্রতিষ্ঠানের কর্মীরা সিদ্ধান্ত নিতে পেরে খুশি থাকে, আবার উচ্চ পর্যায়ে কাজও ঠিক মতো হয়। 4 নম্বর হচ্ছে আদেশের ঐক্যনীতি। একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন, একজন ব্যক্তির আদেশদাতা একজন। একজন ব্যক্তিকে কখনোই একাধিক ব্যক্তি আদেশ দিবেন না, কারণ একজন ব্যক্তিকে যদি দুজন ব্যক্তি আদেশ দেন তখন সমস্যায় পড়ে যাবে ওই ব্যক্তি। এটাকে বলা হয় দ্বৈত অধীনতা। 5 নম্বর নীতি হচ্ছে নির্দেশের ঐক্যনীতি। পূর্বে যে নির্দেশনা দিছিলাম তার সাথে মিল রেখা পরবর্তীতে আমি নির্দেশনা দিব, পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তীতে নির্দেশনা দিতে হবে, যেন উল্টাপাল্টা দিক নির্দেশনা না আসে। একটা প্রধান উদ্দেশ্য বা মূল পরিকল্পনা আলোকে সকল নির্দেশনা ধারাবাহিকভাবে দিতে হবে। 6 নম্বর নীতি হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থে নিজের স্বার্থটা ত্যাগ করার নীতি। অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজের বিয়ের দাওয়াত, নিজের কোনো পারিবারিক ব্যক্তিগত কাজ অর্থাৎ নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এটা হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, মানে প্রতিষ্ঠানকে বড় করে দেখা, আগে প্রতিষ্ঠান পরে আমার কাজ। 7 নম্বর নীতি হচ্ছে জোড়াময় শিকলের নীতি। একদম উচ্চ পর্যায় থেকে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন যেন ওই ব্যক্তি ক্লিয়ার ভাবে বুঝতে পারে। আর এই জোড়াময় শিকলের নীতিতে নিচ থেকে উপরের দিকে জবাবদিহিতা যায়, উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব প্রবাহ আসে। আর এই জোড়াময় শিকলের নীতি অনুযায়ী প্রতিটা ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে একজনের ধাপে ধাপে আরেকজনকে কি করা হয়, যে রাখা হয়, যে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন যেন ওই ব্যক্তি ক্লিয়ার ভাবে বুঝতে পারে। 8 নম্বর নীতি হচ্ছে প্রতিষ্ঠানে একটা উত্তম নিয়ম নীতি থাকবে এবং ওই উত্তম নিয়ম নীতি পালনে সবাই বাধ্য থাকবে। 8 নম্বর হচ্ছে আপনার উত্তম নিয়মানুবর্তিতার নীতি, যেখানে একটা টাইমলি ক্লাস হবে, আর কে কয়টা বাজে আসতেছে কে কয়টা বাজে চলে যাচ্ছে, একদম ডিসিপ্লিন বজায় থাকবে। এরপরে 9 নম্বর নীতি হচ্ছে আপনার শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবেন, সঠিক বস্তু সঠিক জায়গায় থাকবে, তাতে প্রতিষ্ঠানে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়। দারোয়ানকে দিয়ে হেডমাস্টারের কাজ হবে না, আবার হেডমাস্টারের কাজ যিনি ব্যক্তি হেডমাস্টার তাকে দিয়ে দারোয়ানের কাজ হবে না। যে অ্যাকাউন্টিং টিচার সে আইসিডি পড়াইতে পারবে না, যে আইসিডি টিচার সে অ্যাকাউন্টিং পড়াবে না, এটাই স্বাভাবিক। এরপর আসেন পারিশ্রমিক নীতি 10 নম্বর, যেখানে কাজের ধরন, তার মেধা, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা এই সকল আলোকে তার পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। নাহলে একজন ব্যক্তি 7 বছরের অভিজ্ঞ, তাকে আপনি 1000 টাকা পেমেন্ট দিচ্ছেন, আরেকজন ব্যক্তি 2 বছরের অভিজ্ঞ, তাকে 3000 টাকা পেমেন্ট দিচ্ছেন, স্বাভাবিকভাবে 7 বছরের যে ব্যক্তি সে চলে যাবে। এজন্য পারিশ্রমিক দিতে হবে ন্যায্যভাবে। 11 নম্বরটা সবার প্রতি সমান আচরণ, স্নেহ, মমতা, ন্যায়পরায়ণ প্রদর্শন করা হচ্ছে সাম্যের নীতি। সবাইকে সমান চোখে দেখা, কারো পক্ষপাতিত্ব করা যাবে না। 12 নম্বর হচ্ছে চাকরির স্থায়িত্বের নীতি। চাকরিটা পার্মানেন্ট করতে হবে, যেন নিঃসংকোচে নির্ভয়ে কাজ করতে পারে, যেন কাজের ক্ষেত্রে কোনো উৎকণ্ঠা না থাকে, যেমন সরকারি চাকরিতে নির্ভেজাল কাজ করতে পারে, কোনো ভয় নাই। 13 নম্বর উদ্যোগের নীতি। সবাইকে নিজ নিজ জায়গায় উদ্যোগী হইতে হবে, যেন প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নতুন কিছু প্রতিষ্ঠানে আনা, ক্রিয়েটিভিটি আনা। 14 নম্বর একতাই বল নীতি। সবাই একসাথে একত্রে পারস্পরিক মিলেমিশে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এসপিরিট ডি কোর্স, একতাই বল, সকলে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। ক্লিয়ার? বুঝতেন, মনে থাকে না, লিখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, বাস্তবতা দিয়ে বুঝতে হয়।
শুধু মুখস্থ করলেই তো হয় না, এগুলো আসলে প্র্যাকটিস করতে হয়, বাস্তবতা দিয়ে বুঝতে হয়, তারপরে আস্তে আস্তে পারবেন। সব যদি এত সহজ হইতো, এগুলো তো 1-2 এর পড়া না, এগুলো এইচএসসি লেভেলের পড়া, কঠিন পড়া। এজন্য প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি একদম সংক্ষেপে লিখে দিছি, পরীক্ষার প্রশ্ন আসলে এগুলো থেকে আসবে, এগুলো দিয়ে আসবে। বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাইলেই হয়, পরীক্ষা দেখবেন হিউজ মানে নিশ্চিত কমন পাবেন। বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, ওকে। এরপরে আসেন, এর বাইরেও 4টা নীতি আছে দেখাই। নমনীয়তার নীতি, এটা এক্সট্রা, এগুলো হচ্ছে এক্সট্রা নীতি। 4টা এক্সট্রা নীতি আছে 14টার বাইরেও। নমনীয়তার নীতি, এটা তো বুঝে নেই। নমনীয়তা কি? ফ্লেক্সিবিলিটি। হঠাৎ করে অবস্থার পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, খাপ খাওয়াইতে হবে, ওইটাই হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। যেমন আপনি সবসময় গ্রামে থাকেন, তো আপনি শহরে এসে অ্যাডজাস্ট করতে পারছেন না পড়াশোনায়, এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনার নমনীয়তার নীতি রয়েছে। ঠিক আছে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। আসসালামু আলাইকুম স্যার, আপনার পেইড বেস কখন আসবে? ঈদের পরে। হ্যাঁ, ঈদের আগে সম্ভব না, আমি খুবই ব্যস্ত, ঈদের পর। ওকে। ভারসাম্যের নীতি, ভারসাম্যের নীতিটা কি? সকল বিভাগে কাজের ভারসাম্য বজায় রেখে কাজ দেওয়া, যেন কোন বিভাগ ভারগ্রস্ত হয়ে না পড়ে। আপনি দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ দিচ্ছেন 50%, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ দিচ্ছেন 10%। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কাজের ভারে ক্লান্ত হয়ে যাচ্ছে, এত কাজ দিচ্ছে আমাদের, আর তারা ঘুরে বেড়াচ্ছে, কাজ শেষ করে ঘুরে বেড়াচ্ছে। এটা করা উচিত হবে? উচিত না। আপনার সকল বিভাগে কাজের ভারসাম্য বজায় রেখে কাজ দিতে হবে, যেন কোনো বিভাগে কাজ বেশি দিলেন, কোনো বিভাগে কাজ কম দিলেন, এরকম না হয়। ঠিক আছে, ওকে। এরপর আসেন ব্যতিক্রমের নীতি। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর যেগুলো ভুল হইলে সব শেষ, সব শেষ। ওইসব কাজে অধিক সতর্কতা অবলম্বন করা। যেমন বিল্ডিং এর পিলার তৈরি করবে, যখন পিলার তৈরি করবে তখন, বা ধরেন আরো যদি সহজ করে বুঝাতে যাই, আপনি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবেন, রোল ভরাট করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, তাই না? আবার দেখা গেছে আরো যে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজগুলো ভুল হইলে পুরাটা নষ্ট হয়ে যাবে। একটা নকশা করবেন, বিল্ডিং এর একটা নকশা করবেন, ওইটা যদি ভুল করে নকশা করেন, পুরা কাজটাই বিল্ডিং এ নষ্ট হয়ে যাবে, একটু ভুলের জন্য পুরাটা শেষ। এই যে সকল কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সকল কাজ করার আগে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এগুলো ব্যতিক্রম কাজ। এইটাই হচ্ছে ব্যতিক্রমের নীতি, যে ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ কাজে অধিক সতর্কতা অবলম্বন করা। পরিসংখ্যানের ক্লাস তো আমাদের কালকে থেকে শুরু পেইড ব্যাচের, আর কমার্সের সাবজেক্টের ক্লাস হচ্ছে আপনার ঈদের পরে। হ্যাঁ, ফ্রি পেইড ব্যাচের ক্লাস পাবেন তখন। ওকে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস, হচ্ছে সেকেন্ড পেপারের 4 অধ্যায়। মিতব্যয়িতার নীতি। মিতব্যয়িতার নীতি কি? অপচয় ও অপব্যবহার এগুলো করা যাবে না, না করে কম খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন। আপনি যথাসম্ভব প্রতিষ্ঠানের অপচয় করতে পারবেন না, অপব্যবহার করতে পারবেন না। একদম কম খরচে সর্বোচ্চ আউটপুট অর্জন করা হচ্ছে মিতব্যয়িতার নীতি। কম খরচে সর্বোচ্চ আউটপুট অর্জন করার চেষ্টা করা। ওকে, এরপরে আসেন, এই ব্যক্তিকে চিনেন কিনা দেখেন তো। এই ব্যক্তির নাম হচ্ছে হেনরি ফেওয়েল। এই ব্যক্তি 1841 সালে জন্মগ্রহণ করছেন, 1925 সালে মৃত্যুবরণ করছেন। তিনি দেখেন জন্মগ্রহণ করছিলেন তুরস্কে 1841 সালে, 6 বছর পরে মানে 1847 সালে ফ্রান্সে চলে গেছিলেন। জন্মগ্রহণ করছেন তুরস্কে, কিন্তু বসবাস করছেন ফ্রান্সে।
তিনি ছিলেন খনি প্রকৌশলী। আর আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় এই হেনরি ফেওয়েলকে। আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসনিক তত্ত্বের জনক। তিনি একটা বই লিখছিলেন, দ্য ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল। দ্য ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল, এই বইটি তিনি লিখছেন। দ্য ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল, এই বইটি তিনি লিখছিলেন। হেনরি ফেওয়েল 1841 সালে জন্ম, 1925 সালে মৃত্যু। তুরস্কে জন্মগ্রহণ, ফ্রান্সের নাগরিক, খনি প্রকৌশলী, আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসনিক তত্ত্বের জনক। এইটা ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমি পরের ধাপে যাব। আমরা কি এইটুকু বুঝতে পারছি হেনরি ফেওয়েলের বিষয়টা? তাহলে আমি তার পরের অংশে যাব। হ্যাঁ, হেনরি ফেওয়েল। ওকে, এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর এটা কি জিনিস? এফ.ডব্লিউ. টেইলর জন্মগ্রহণ করছেন 1856 সালে, মৃত্যুবরণ 1915 সালে। তিনি জন্মগ্রহণ করছিলেন যুক্তরাষ্ট্রে। আর হেনরি ফেওয়েল তুরস্কে, ফ্রান্সের নাগরিক। আর এফ.ডব্লিউ. টেইলর হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছেন। পেশা, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। শপ ম্যানেজমেন্ট তার প্রথম বই। শপ ম্যানেজমেন্ট হচ্ছে তার প্রথম বই, যেটা 1903 সালে আবিষ্কার হয়েছিল। আর প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা তার প্রধান বই, সবচেয়ে প্রধান প্রসিদ্ধ বই, যেটা 1911 সালে তিনি আবিষ্কার করছিলেন, বা বলা যায় যে উদ্ভাবন করছিলেন। এই হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এই সম্পর্কে ক্লিয়ার? এই ব্যক্তির নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। আমরা কি এটুকু বুঝাতে পারছি? হেনরি ফেওয়েল, এফ.ডব্লিউ. টেইলর, এই দুটা বেশি আসে, বুঝছেন? এই জন্য এই দুটা আমি একটু লেখা দিচ্ছি আপনাদের। এই দুটো একটু বেশি আসে, তো এই জন্য এই দুটো আমি লিখছি। ওকে, আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। শোনেন, আদর্শ ব্যবস্থাপক, আমি যদি একটি আদর্শ ব্যবস্থাপক হইতে চাই, বা আপনি যদি আদর্শ ব্যবস্থাপক হইতে চান, এই দক্ষতাগুলো থাকা লাগবে। কারিগরি দক্ষতা থাকা লাগবে, ধারণাগত দক্ষতা থাকা লাগবে, আন্তঃব্যক্তিক দক্ষতা থাকা লাগবে, সমস্যা অনুধাবন দক্ষতা থাকা লাগবে। কারিগরি দক্ষতাটা নিম্ন স্তরে বেশি দরকার হয়, ধারণাগত দক্ষতাটা উচ্চ স্তরে বেশি দরকার হয়, আন্তঃব্যক্তিক দক্ষতা সকল স্তরে বেশি দরকার হয়। আন্তঃব্যক্তিক দক্ষতা সকল স্তরে লাগবে। আর সমস্যা অনুধাবন দক্ষতা উচ্চ মধ্য স্তরে বেশি প্রয়োজন হয়, উচ্চ মধ্য। দেখেন, কারিগরি দক্ষতা নিম্ন স্তরে বেশি দরকার, ধারণাগত দক্ষতা উচ্চ স্তরে বেশি দরকার, আন্তঃব্যক্তিক দক্ষতা সকল স্তরে লাগে, সমস্যা অনুধাবন দক্ষতা উচ্চ মধ্য স্তরে বেশি দরকার হয়। এখন বলতে পারেন, স্যার কারিগরি দক্ষতা কি, আন্তঃব্যক্তিক দক্ষতা কি? একটু অপেক্ষা করুন। এই 4 ধরনের দক্ষতা রয়েছে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। তো চলুন আমরা একটা একটা করে শিখি। দেখেন, কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা কি জিনিস? আমি ম্যানেজমেন্ট পড়াই, ম্যানেজমেন্ট সাবজেক্ট আমি ভালো পড়াইতে পারি, এটাই আমার কারিগরি দক্ষতা। আমি কম্পিউটার চালাই, কম্পিউটার আমি খুব ভালো চালাতে পারি, এটাই আমার কারিগরি দক্ষতা। আমি রিক্সা চালাই, রিক্সা চালাতে আমি এক্সপার্ট, এটাই কারিগরি দক্ষতা। যে যেই কাজ করতে পারে, সেই কাজ ভালোভাবে করতে পারার বিষয়টা কারিগরি দক্ষতা। দেখেন, প্রতিটি কাজ সম্পাদনের পদ্ধতি, যে মুচি সে ভালো জুতা সেলাই করতে পারবে, এর যে কৌশল বা এর যন্ত্রপাতির সঠিকভাবে ব্যবহার, এটাই কারিগরি দক্ষতা। যেমন কম্পিউটার দক্ষতা, হিসাব রক্ষকের উদ্ধৃতিপত্র তৈরি করার দক্ষতা, এগুলো হচ্ছে কারিগরি দক্ষতা। যে কম্পিউটার চালানোয় যে ব্যক্তি পারদর্শী, সে কম্পিউটার ভালো চালাতে পারবে। যে হিসাব রক্ষক, সে উদ্ধৃতপত্র তৈরি করতে পারে। এগুলো কারিগরি দক্ষতা। তাহলে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা কি? এটা হচ্ছে কর্মীদের সাথে মিশে, যারা কর্মী, কর্মীদের সাথে মিশে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করা এবং যোগাযোগ রক্ষা করা।
যেমন আপনারা শিক্ষার্থী, আপনাদের সাথে মিশে, কমেন্ট করে, আপনাদের ইনবক্সে মেসেজ দিয়ে, আপনাদের সাথে কমিউনিকেশন তৈরি করে, আপনাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করে আমরা নেতৃত্ব কাজ দিব। এই যে সবার সাথে মিশে, কথা বলে, কনভিন্স করে, রাজি করিয়ে কাজ আদায় করা, এইগুলো হচ্ছে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, কর্মীদের সাথে মিশে কাজে উদ্বুদ্ধ করার বিষয়টা। এরপর আসেন ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। তো ধারণাগত দক্ষতা কি? ধারণাগত দক্ষতা হচ্ছে অতীত অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে আগাম ধারণা, মানে চিন্তন মনন প্রক্রিয়ার সাথে জড়িত। একদম সহজ কথা বলি, আগামী 6 মাস পরে দেশের অবস্থা কি হবে এটা আমি এখনই বুঝতে পারতেছি যে বিএনপি সরকার আসছে, দেশে 12টা বাজবে। এই যে ভবিষ্যতে কি হইতে পারে সেটা আমি এখনই বুঝতে পারতেছি। এটাই হচ্ছে আপনার এই ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। যে সামনে এইচএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, প্রশ্ন কি কঠিন হবে, কি সৃজনশীল আসতে পারে, এটা আমি এখনই অনুমান করতে পারতেছি। তাহলে আমার ধারণাগত দক্ষতা আছে। আর যদি আমি অনুমান করতে না পারি, ধারণাগত দক্ষতা নাই। এটা উচ্চ পর্যায়ে বেশি দরকার হয়। এরপরে আসেন সমস্যা অনুধাবন দক্ষতা। হঠাৎ করে প্রতিষ্ঠানে একটা সমস্যা হয়েছে, হঠাৎ করে প্রতিষ্ঠানে একটা সমস্যা দেখা দিয়েছে। এই যে সমস্যাটা দ্রুত অনুধাবন করে সেই সমস্যাটা দ্রুত সমাধান করা, মানে একটা প্রবলেম তৈরি হয়েছে, এই প্রবলেমটা দ্রুত আইডেন্টিফাই করে ওই প্রবলেমটাকে সলভ করা, এটাই হচ্ছে সমস্যা অনুধাবন দক্ষতা। ওকে, 4টা দক্ষতা আমি আরেকবার বুঝাই। কারিগরি দক্ষতা মানে কাজ সংক্রান্ত জ্ঞান, যে যে কাজ করে সেই কাজে তাকে পারদর্শী হইতে হবে এবং কাজটা ভালোভাবে করতে হবে। এই করতে পারার বিষয়টা কারিগরি জ্ঞান। 2 নম্বর, এটা হচ্ছে আমাদের যে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, কর্মীদের সাথে মিশে, বাহিরের পক্ষের সাথে মিশে কথা বলে রাজি খুশি করিয়ে কাজ আদায় করার ক্ষমতা, ইন্টারপার্সোনাল স্কিল। 3 নম্বরটা হচ্ছে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত, কল্পনা, ভবিষ্যতে কি হইতে পারে আগেই অনুমান করা। 4 নম্বর হচ্ছে সমস্যা অনুধাবন দক্ষতা, একটা সমস্যা দ্রুত আইডেন্টিফাই করে সমাধান করে ফেলা, সেটা হচ্ছে সমস্যা অনুধাবন দক্ষতা। তাহলে আমাকে একটু কষ্ট করে জানান, আমি কি এই যে আপনাদের যে সমস্যাগুলো, এই যে 4টা বিষয় দক্ষতা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা জানান আমাকে। ক্লিয়ার এই 4টা দক্ষতা? তাহলে আমি পরের ধাপে যাব। স্যার 2 নাম্বারটা এম এম মুসাফির, এইটা বুঝতে পারছেন না। মানবীয় মানে হচ্ছে মুসাফির। শুনেন, ধরেন আমি প্রতিষ্ঠানে আপনার সাথে কথা বলে, মাসুদের সাথে কথা বলে, মীর সিফাত আনসারির সাথে কথা বলে, সবার সাথে কমিউনিকেশন করে তাদেরকে এই এভাবে এভাবে কাজ করবা, হ্যাঁ তুমি তো ভালো কাজ করো, আর তুমি কালকে আইসো, হ্যাঁ এই কাজ যেন ঠিক মতো হয়। এই যে সবার সাথে কমিউনিকেশন করে তাদেরকে রাজি খুশি করিয়ে তাদের সাথে মিশে কাজ আদায় করার ক্ষমতা, এটাই হচ্ছে আপনার মানবীয় আন্তঃব্যক্তিক দক্ষতা। অনেকে আছে কথা বলে মানুষকে কনভিন্স করতে পারে। ওই যে মার্কেটিং এর কাজ করে, রোজার সময় দেখেন আপনি জামা কিনতে যান, স্যার এই পাঞ্জাবিটা আপনাকে ভালো মানাবে, নিয়ে যান, এটা খুব ভালো, আপনিও খুশি হয়ে গেছেন। ওকে, এইভাবে এই ইন্টারপার্সোনাল বা মানবীয় দক্ষতা দরকার হয় মার্কেটিং করার জন্য। ওকে, ঠিক আছে, আশা করি এবার বুঝতে পারছেন। এমডি মুসাফির, তার বুঝতে সমস্যা হচ্ছিল, এই জন্য তাকে ক্লিয়ার করে দিলাম। বাকিদের কোনো সমস্যা আছে কি এই 4 ধরনের দক্ষতা নিয়ে? হ্যাঁ, সব ক্লিয়ার। আচ্ছা, যে কাজ আমি ভালো পারি সেটা কারিগরি দক্ষতা, এটাই আসলে। এবার আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, কি কি গুণাবলী আছে দেখেন। তাকে তো শিক্ষাগত যোগ্যতা পালন করতে হবে, আমাদের এমবিএ করা শেষ, বিবিএ এমবিএ শেষ। অভিজ্ঞতা, পড়ানোর ক্ষেত্রে 7 বছরের অভিজ্ঞতা। শারীরিক ও মানসিক সামর্থ্য, অবশ্যই শারীরিকভাবে ক্লাস নেওয়ার ক্ষমতা আছে 2-3 ঘন্টা, মানসিকভাবেও প্রস্তুত, ক্লাস নিতে পারি। প্রজ্ঞা বা দূরদর্শী, এইচএসসি পরীক্ষার প্রশ্ন কি রকম হবে এটা আমরা আগে থেকে বলে দিতে পারি, ভবিষ্যতে কি হবে সেটা আমরা এখন অনুমান করতে পারি, এটুকু অভিজ্ঞতা আছে।
যোগাযোগ দক্ষতা মানে আপনার সাথে কমিউনিকেশন করে কাজ আদায় করার ক্ষমতা, কমিউনিকেশন করার ক্ষমতা আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অবশ্যই সিদ্ধান্ত নিতে পারি। সাহস আছে। ন্যায়পরায়ণ থাকতে হবে, আমাকে অবশ্যই বায়াস করা যাবে না, সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করতে হবে। সংযত ব্যক্তিত্ব, ধৈর্য ধরতে হবে, বেশি রাগান্বিত উদ্রুত হওয়া যাবে না, উদ্ধতপূর্ণ আচরণ করা যাবে না, ধৈর্য ধরতে হবে, সবার প্রতি আবেগ মানে দেখানো যাবে না। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, একটা বিষয় বুঝে দ্রুত সমাধান করার জন্য আইকিউ থাকতে হবে, অনেক অনেক গভীর আইকিউ থাকতে হবে, মানে চিন্তার গভীরতা থাকতে হবে অনেক বেশি। এইগুলো হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন দক্ষতা। প্রজ্ঞা বা দূরদর্শী মাঝে মধ্যে আসে যে একটা ব্যবস্থাপকের অবশ্যই সামনে কি হবে এটা এখনই বুঝতে হবে। এরপরে আসে, এগুলো কম আসে বুঝছেন, তারপরে একটু পড়ায় দিতে হয়। আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা তিনটি। কয়টা ভূমিকা আছে? তিনটি ভূমিকা আছে। কি কি? আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যভিত্তিক ভূমিকা, সিদ্ধান্তমূলক ভূমিকা। দেখেন তো আন্তঃব্যক্তিক ভূমিকা কি? আন্তঃব্যক্তিক ভূমিকাটা হচ্ছে একটু আগে যেটা বলেছি, আন্তঃব্যক্তিক, সবার সাথে মিশে, আপনার বিভিন্ন পক্ষের সাথে মিশে কাজ আদায়, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, যেটা যে মানবীয় দক্ষতা, যেটা অনেকটা ওরকম। যে কিরকম? যে মুখ্য কর্মকর্তার ভূমিকা, যে মুখ্য কর্মকর্তা তার কিছু ভূমিকা আছে, নেতার কিছু ভূমিকা আছে, সংযোগ রক্ষাকারী, বিভিন্ন পক্ষের সাথে সংযোগ রক্ষা করে মেশার, এটা কিছু কাজ। এটা হচ্ছে আন্তঃবিদ দক্ষতার তিনটা বিষয়। তথ্যভিত্তিক ভূমিকা, তথ্য, বিভিন্ন ধরনের তথ্য, ইনফরমেশন কালেক্ট করতে হবে, কারণ ইনফরমেশন ইজ ওয়েলথ। দেখেন, তথ্য সংগ্রহকারকের ভূমিকা, তথ্য প্রচারকের ভূমিকা, মুখপাত্রের ভূমিকা, এই তিনটা ভূমিকা হচ্ছে তথ্যভিত্তিক, তথ্যের সাথে সম্পর্কিত। সিদ্ধান্তমূলক ভূমিকা, উদ্যোক্তার ভূমিকা, সমস্যা সমাধানকারী ভূমিকা, আর মধ্যস্থকারী ভূমিকা। আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন, প্রতিদিন বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় একজন ব্যবস্থাপককে, ইনফরমেশন সংগ্রহ করতে হয়, এগুলো হচ্ছে তথ্যভিত্তিক ভূমিকা। নানা ধরনের ডিসিশন নিতে হয় তাকে, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে নানা ধরনের ডিসিশন নিতে হয়, এগুলো হচ্ছে সিদ্ধান্তমূলক ভূমিকা। বিভিন্ন পক্ষের সাথে মিশতে হয়, মিশে কাজ আদায় করতে হয়, এগুলো হচ্ছে আন্তঃব্যক্তিক ভূমিকা। তার মানে আন্তঃব্যক্তিক ভূমিকা হচ্ছে বিভিন্ন পক্ষের সাথে মিশে কাজ আদায় করার ক্ষমতা, ওই যে ইন্টারপার্সোনাল স্কিল বা মানবীয় আন্তঃব্যক্তিক দক্ষতা। আর তথ্যভিত্তিক ভূমিকা হচ্ছে প্রতিষ্ঠানে ভিতরের বাইরের বিভিন্ন তথ্য থাকে, প্রতিদিনের বিভিন্ন তথ্য থাকে, এই তথ্যগুলো কি করতে হবে? এই কাজ ঠিক মতো হচ্ছে কিনা আমাকে জানাও, ইনফরমেশন গুলো কালেক্ট করা। সিদ্ধান্তমূলক ভূমিকা, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন করতে হয়। ডিসিশন টেকিং, এটা হচ্ছে একটা এই আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, যেগুলো দিচ্ছিল মিন্সবার্গ এই আমাদের আদর্শ ব্যবস্থাপকের তিনটা ভূমিকার কথা বলছেন। সর্বনিম্ন কোন কোন অধ্যায় পড়লে A+ পাবো? আমি সহজ কথা বলে দিই, আপনি যারা শর্টকাট খুঁজতেছেন, বিশ্বাস করেন আপনি ব্যবস্থাপনায় ফুল সিলেবাসে সবগুলো অধ্যায় পড়লে A+ পাওয়ার সম্ভাবনা থাকে না। একদম সহজ কথা বলে দিলাম, এটা ফুল শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস। আর আপনি মনে করছেন যে অধ্যায়গুলো বাদ দিবেন ওইখান থেকে এসে বলে কি করবেন? তখন মাথায় হাত। আর যদি ওইগুলো থেকে বাকিগুলো থেকে কঠিন আসে তখন? ব্যবস্থাপনায় সংগঠনকে তুলনা করা হয় বাহুর সাথে, বাহু। ব্যবস্থাপনা এটাকে তুলনা করা হয় চোখের সাথে, ব্যবস্থাপনা হচ্ছে চোখ, এটা হচ্ছে আপনার চোখের সাথে তুলনা করা হয় ব্যবস্থাপনা। এবার আসেন প্রশাসনকে তুলনা করা হয় মস্তিষ্কের সাথে, মস্তিষ্কের সাথে তুলনা করা হয় প্রশাসনকে। পরিকল্পনা হচ্ছে দর্পণ অথবা আয়না, এটা হচ্ছে একটা আয়নার সাথে তুলনা করা হয়, আয়না। নির্দেশনাকে বলা হয় হৃৎপিণ্ড, এটাকে বলা হয় হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে নির্দেশনাকে। তার মানে এটা একটু মুখস্থ করে নেন সবাই। সংগঠনকে বাহু, ব্যবস্থাপনাকে চোখ, প্রশাসনকে মস্তিষ্ক, পরিকল্পনাকে আয়না, নির্দেশনার সাথে হৃৎপিণ্ড। এটা ক্লিয়ার করে নেন, তাহলে আমরা শেষ করে দিই। এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস আজকের। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউশন থাকবে, তাহলে 8টা চ্যাপ্টার পর্যন্ত 7টা A+ পাওয়া উচিত। যখন আপনি 8টা চ্যাপ্টার পড়বেন 7টা কমন পাবেন,
বিষয়টা হচ্ছে তখন বাকি যে চারটা আপনি দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার কম করছেন, ওইগুলো কি হবে জানেন? ওই যে এমসিকিউ গুলো আসবে না, ওইগুলো আপনি পারবেন না, স্বাভাবিকভাবে কম পারবেন। আর এই ম্যানেজমেন্টের মতো সহজ সাবজেক্ট যখন কেউ বাদ দেয়, পুরো অধ্যায় স্কিপ করে, সে নিশ্চিত অ্যাকাউন্টিং, ইংলিশ বা আইসিডির মতো কঠিন সাবজেক্ট পারবে না। কারণ ম্যানেজমেন্টের মতো সহজ বিষয়টা পারেন না, তাহলে আপনি বাকি বিষয়গুলো কতটুকু নলেজ পারবেন? ম্যানেজমেন্ট কঠিন সাবজেক্ট না, সহজে পারা যায়, কিন্তু প্রচুর লিখতে হয়, বুঝতে হয়। আপনি ম্যানেজমেন্ট সাবজেক্টটা চাইলে 2 দিনে শেষ করতে পারেন, ফার্স্ট পেপার একদিন, সেকেন্ড পেপার একদিন, মাত্র 2 দিনে। তা যেই বিষয়টা আপনি 2 দিনে শেষ করতে পারেন, সেখান থেকে আপনি শর্ট করতে চান, শর্টকে আবার সুপার শর্ট করতে চান, তাহলে আপনি যদি মনে করেন আপনি শর্ট সুপার শর্ট দিয়ে এ প্লাস পেয়ে যাবেন, তাহলে কিন্তু আটকে যাবেন স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আপনি টার্গেট করতে পারেন এরকম যে এই অধ্যায়গুলো বেশি পড়বো, যে আমি সিকিউ দেবো এগুলো থেকে, আর ওই অধ্যায়গুলো একটু কম পড়বো, শুধু এমসিকিউ গুলো পড়বো বা মোটামুটি ভাবে পড়বো। অনেক সময় হয় কি, আপনি একটা দুইটা অধ্যায় খুব ভালো করে পড়ছেন, কিন্তু পরীক্ষা দেখা গেল ওই দুইটা অধ্যায় থেকে সিকিউ অনেক কঠিন আসছে, ধরা যাইতেছে না। আবার যে অধ্যায়গুলো বাদ দিচ্ছেন, ওই অধ্যায় থেকে সিকিউ অনেক সহজ আসছে, তখন আটকে যাবেন, তখনই আটকে যাবেন। এটা সমস্যাটা হয়। ওকে, এখন আসেন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস করি। কি অবস্থা, আপনি যে এতক্ষণ যে শিখাইলাম আপনাকে, আপনি কতটুকু পারেন? মোট 20টা এমসিকিউ দেখবো, কে কয়টা পারে। এই 20টা এমসিকিউ দেখবো, আজকের ক্লাসে যা পড়াইছি এর উপর কার কয়টা এমসিকিউ হয়। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি। ওকে, ওকে, দেখি আমরা দেখি 20টার মধ্যে কার কয়টা হয়, তাইলে আপনি বুঝতে পারবেন যে এতক্ষণ যে পড়াইছি আপনি কি বুঝতে পারছেন, আমি আপনাকে কতটুকু বুঝাইতে পারছি। এখনই প্রমাণ পেয়ে যাব, এখনই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে স্যার, আমি অধ্যায়গুলো পড়েছি, প্রশ্ন প্রশ্ন উত্তর, সরি একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওকে। 1 নম্বর এমসিকিউ, হেনরি ফেল কোন নীতির মাধ্যমে কর্মীদের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ, ওই যে কারো পক্ষপাতিত্ব করা যাবে না, সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করতে হবে, ওইটা হচ্ছে আমাদের। স্যার আমি সব অধ্যায় পড়ছি, কিন্তু প্রশ্ন উত্তর আউড়িয়ে যায়, কারণ আপনি বুঝে পড়েন নাই, অনুমান করে পড়ছেন বা মুখস্থ মতো পড়ে ফেলছেন, এই জন্য বিষয়গুলো অনুমান বুঝতে হয়। হ্যাঁ, সাম্যতা, সাম্যতা, সবার প্রতি সমান আচরণ, উদ্যোগ হচ্ছে সবাইকে নিজ নিজ জায়গায় উদ্যোগ হইতে হবে, শৃঙ্খলা, যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক দিতে হয়। একের উত্তর হবে 2। এরপর আসেন, কোন কাজের সাথে জোড়াময় শিকল এই নীতিটা সম্পৃক্ত। আমরা করছি কি, জোড়াময় শিকল হচ্ছে একদম উচ্চ স্তর থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত কে কার ঊর্ধ্বতন, কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, এটা যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারে। আচ্ছা, ভারসাম্য রক্ষা, কর্তৃত্ব প্রবাহ, দায়িত্ব প্রদান, কর্তৃত্ব অর্পণ। আমরা জানি এইখানে নিচ থেকে উপরে যাবে জবাবদিহিতা, জবাবদিহিতা নিচ থেকে উপরে যায়। আর কর্তৃত্ব প্রবাহ উপর থেকে নিচে দিকে নেমে আসে হচ্ছে কর্তৃত্ব প্রবাহটা। তাহলে উত্তর আসবে এখানে কর্তৃত্ব প্রবাহ, যেটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। 2 এর উত্তর কি হবে? 2। ভেরি গুড, বরকত, বিজয়, মাসুদ, খালেদ, অনেকেই ভালো পাচ্ছেন। তারপর এটা দেখেন, ব্যবস্থাপনার মূল নীতি সমূহের প্রবক্তাকে। এই যে 14টা নীতি, এই 14টা নীতি কে দিছিলেন বলেন তো? একজন ব্যক্তি দিছিলেন 1916 সালে। বলেন এটা কি হবে উত্তর? ব্যবস্থাপনার মূল নীতিগুলো কে দিয়েছিলেন? ব্যবস্থাপনার মূল নীতিটা মরিয়ম বলছে বি, জাফরও বলছে বি। হ্যাঁ, হেনরি ফেওয়েল দিছেন। আর এই হেনরি ফেওয়েল হচ্ছে
আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসনিক তত্ত্বের জনক। এরপর আসেন সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন। কোন নীতি সমার্থক? শৃঙ্খলা নীতি হচ্ছে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে আসা। একতাই বল, সবাইকে একসাথে একত্রে মিলেমিশে এগিয়ে যাওয়া। সাবতা, সবার প্রতি সমান আচরণ। নিয়মানুবর্তিতা, প্রতিষ্ঠানে উত্তম নিয়ম নীতি থাকবে, সবাই সেটা পালনে সচেষ্ট থাকবে। তাহলে এটা 4-এর উত্তর কি হবে? 4-এর উত্তর এই নিরপেক্ষ আচরণ, এটা হচ্ছে সাম্যতা, সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করা। 4-এর উত্তর হবে গ। 4-এর উত্তর হবে গ, ঠিক আছে? ওকে, 4-এর উত্তর হবে কি? গ। এরপরে আসি আমরা ব্যবস্থাপনার কোন নীতির মাধ্যমে বিশেষজ্ঞতা অর্জনের জন্য সুযোগ পায়? এরপর আসেন, তারপরে দেখেন ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কর্মীরা বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়? বিশেষজ্ঞতা, শোনেন, বিশেষজ্ঞতা মানে কি? যেখানে একটা কাজ, মানে একই কাজ বারবার করতে করতে সেই কাজে একটা দক্ষতা অর্জন হয়ে যাবে। মুচি জুতা সেলাই করতে করতে একটা দক্ষতা অর্জন হয়ে যায়। রিক্সা চালক গাড়ি চালাইতে চালাইতে কিভাবে গাড়ি চালাইতে হবে একটা দক্ষতা অর্জন হয়ে যায়। এবং শিক্ষক পড়াইতে পড়াইতে এটা কিভাবে পড়াইতে হবে একটা দক্ষতা অর্জন হয়ে যায়। ওইটাই হচ্ছে বিশেষজ্ঞতা, মানে ওই কাজে বিশেষ জ্ঞান, দক্ষতা অর্জন করা। বিকেন্দ্রীকরণ, এটা সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত। নির্দেশক নীতি, এটা হচ্ছে পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া। কর্তৃত্ব দায়িত্ব সমতা রক্ষণ, তাও না, কার্য বিভাজন। আপনি যদি কাজটা ভাগ করে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেন, সে ওই কাজ ঠিক মতো পালন করতে করতে ওই কাজের প্রতি একটা বিশেষ দক্ষতা অর্জন হবে। এর উত্তর হবে কি? কার্য বিভাজন নীতি। এটা উত্তর কি হবে? কার্য বিভাজনের নীতি। ওকে, আমরা কি এটা বুঝতে পারছি? এরপর আসেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এটা আপনারা বলেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? উনি 1856 সালে জন্মগ্রহণ করছিলেন যুক্তরাষ্ট্রে। 6 নম্বরটা বলেন দেখি আপনারা। 6 নম্বরটা কে বলতে পারবেন? বুঝে বলবেন, ভুল বলবেন না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? হ্যাঁ, এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেইলর। 7 নাম্বার শপ ম্যানেজমেন্ট, এই বইটাও লিখছিলেন এই এফ.ডব্লিউ. টেইলর। এটা তার হচ্ছে প্রথম বই, যে বইটি 1903 সালে আসছিল এই বইটি, ঠিক আছে? এই বইটা কার? ফ্রেডারিক উইনস্লো টেইলর, বা আমরা সংক্ষেপে বলতে পারবো এফ.ডব্লিউ. টেইলর। এটা বললেও হবে যে এফ.ডব্লিউ. টেইলর যে কথা, ফ্রেডারিক উইনস্লো টেইলর একই কথা। ওকে, এরপর আমরা আসি, তারপর হেনরি ফেওয়েল কোন দেশের অধিবাসী বা নাগরিক ছিলেন? হেনরি ফেওয়েল কোন দেশের অধিবাসী বা নাগরিক ছিলেন? রাষ্ট্রীয়, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় ভাষা এক্সট্রা পড়ছে। হেনরি ফেওয়েল মূলত জন্মগ্রহণ করছেন তুরস্কে, আর তিনি নাগরিক ছিলেন ফ্রান্সে। তুরস্কে জন্মগ্রহণ করছে 1841 সালে, ফ্রান্সে চলে গেছে 1847 সালে, 6 বছর বয়সে। হ্যাঁ, 8-এর খ দেখি 20টার মধ্যে কার কয়টা হয়? বিখ্যাত বই জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এই বইটি 1916 সালে ফরাসি ভাষায় কে লিখছিলেন? এইটা হচ্ছে আমাদের হেনরি ফেওয়েলের বই। আর এফ.ডব্লিউ. টেইলর লিখছেন
শপ ম্যানেজমেন্ট, দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এই বইগুলো লিখছিলেন এফ.ডব্লিউ. টেইলর। আর হেনরি ফেওয়েল লিখেছেন জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এছাড়া পিটার এফ ড্রাকার তিনি লিখছেন হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট 1954 সালে, যেখানে তিনি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এর ধারণা দিয়েছিলেন। তাহলে এটা উত্তর হবে কি? এটার উত্তর হবে হচ্ছে হেনরি ফেওয়েল। এরপর আসেন, সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বইটিকে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে 1916 সালে। মাত্র আমি বলছি 1916 সালে। আর এই বইটি লিখছিলেন হেনরি ফেওয়েল, তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক। এরপরে আসেন, এটা বলেন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণের কোন দক্ষতা বেশি থাকা প্রয়োজন? এটা আপনারা বলেন। 11 নম্বরটা, 11 নম্বরটা দেখি আপনারা একটু বলেন। 11 নম্বরটা কি হবে? 10 পর্যন্ত দেখলাম, 11 নম্বরটা কি হবে একটু বুঝে বলেন, ভুল করবেন না। হ্যাঁ, 11 নম্বর একটু বুঝে বলার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কোন ধরনের দক্ষতা বেশি থাকা উচিত? শুনেন, এই যে উচ্চ পর্যায়ের দক্ষতা, উচ্চ পর্যায়ের ব্যক্তি, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য বেশি প্রয়োজন হয় আপনার ধারণাগত দক্ষতা, ধারণাগত। আর নিম্ন পর্যায়ের ব্যক্তিদের জন্য বেশি প্রয়োজন হয় কারিগরি। তাহলে আমরা বলতে পারি কি, উচ্চ পর্যায়ের জন্য দরকার হয়, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের দরকার হয় কল্পনা সংক্রান্ত দক্ষতা বা ধারণাগত দক্ষতা, ভবিষ্যতে কি হবে সেটা অনুমান করা। আর কারিগরি দক্ষতাটা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের বেশি দরকার হয়। আন্তঃব্যক্তিক দক্ষতা সকল স্তরেই প্রয়োজন হয়। এটা হবে কি, কল্পনা সংক্রান্ত দক্ষতা। ভেরি গুড। জান্নাতুল ফেরদাউস, মুসাবির, মুসাবির বলছে ভুল, সে ঘ নম্বরটা বলছে, সমস্যা অনুধাবন না, কল্পনা সংক্রান্ত, এটা বেশি দরকার হয়। ওকে, আন্তঃব্যক্তিক ভূমিকা যথাযথভাবে পালনে একজন ব্যবস্থাপকের কোন ধরনের দক্ষতা থাকতে হয়? আন্তঃব্যক্তিক ভূমিকা মানে হচ্ছে মানুষের সাথে মিশে কাজ আদায় করার ক্ষমতা। এই দক্ষতা থাকতে মানে এই বিষয়টা থাকার জন্য কোন ধরনের দক্ষতা থাকা লাগবে? কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা, না সমস্যা অনুধাবন দক্ষতা? এটা আপনারা বলেন, এটা একটু ভাবতে হবে আপনাদের। কনসেপচুয়াল, কনসেপচুয়াল প্রশ্ন। হ্যাঁ, আন্তঃব্যক্তিক ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য কোন ধরনের দক্ষতা থাকা লাগবে একটু বুঝে বলবেন, না বুঝে বলবেন না কেউ। ওকে, হ্যাঁ, যেহেতু এটা আমাদের বলছে এখানে, এটা কি মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। মানবীয়, কারিগরি হচ্ছে কাজ সংক্রান্ত জ্ঞান, কল্পনা সংক্রান্ত ভবিষ্যৎকে বুঝতে পারা, সমস্যা অনুধাবন সমস্যা নিয়ে কাজ করে, তাহলে এটা হচ্ছে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। এরপর আসেন, একজন প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য কোন ধরনের দক্ষতা অধিক প্রয়োজন? যেহেতু প্রধান নির্বাহী উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, তার জন্য ধারণাগত দক্ষতাটা বেশি প্রয়োজন। আর যদি আমি বলতাম ফোরম্যান বা ধরেন সুপারভাইজার বলতাম, সুপারভাইজার, তখন হয়তো কারিগরি দক্ষতা, কারণ তারা নিম্ন স্তরের। ফোরম্যান, সুপারভাইজারের জন্য কারিগরি দক্ষতা, ধারণাগত দক্ষতা উচ্চ পর্যায়ের জন্য, মানবীয় দক্ষতা সকল স্তরেই প্রয়োজন হয়। 13 নম্বরটা ক্লিয়ার? 13 নম্বরটা ওকে। সুপারভাইজার, মাত্র বলছি আমি, সুপারভাইজার এরা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক, তো তাদের জন্য আমাদের কারিগরি দক্ষতাটা বেশি প্রয়োজন হবে। সুপারভাইজার নিম্ন স্তরের, এজন্য কারিগরি দক্ষতাটা বেশি প্রয়োজন হয়। এরপরে আমরা আসি, হিসাব রক্ষকের আয় ব্যয় বিবরণী তৈরি কোন ধরনের দক্ষতা? এটা আপনারা বলেন। একজন অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাকাউন্টেন্ট, তিনি এই আর্থিক অবস্থার বিবরণ তৈরি করতে পারেন, এটা তার কোন ধরনের দক্ষতা? মানবীয়, ধারণাগত, কারিগরি, না সমস্যা অনুধাবন?
দেখি 15 নম্বর উত্তরটা কে সঠিক দিতে পারে। 15 নম্বর উত্তরটা কয়জন সঠিক দেয় দেখবো। বুঝে উত্তর দিবেন, না বুঝে কেউ উত্তর দিবেন না। হ্যাঁ, 15 নম্বরটা। পনেরোর সি। পনেরোর সি, কারিগরি, রাইট, এটাই হবে। কারণ অ্যাকাউন্টেন্ট অফিসার তার নিজ কাজ ভালো পারবে, এটা হচ্ছে কারিগরি দক্ষতা। যারা যারা গ বলছেন তাদের উত্তর সঠিক। একজন আদর্শ ব্যবস্থাপককে প্রাত্যহিক কার্য সম্পাদনে কয় ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হয়? যে মিন্সবার্গ যে বলছিলেন, মিন্সবার্গ কয় ধরনের ভূমিকার কথা বলছেন? তিনি বলছেন কি কি ভূমিকা আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে আন্তঃব্যক্তিক ভূমিকা বা ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিক ভূমিকা। তারপরে একটা হচ্ছে আমাদের এই সিদ্ধান্তমূলক ভূমিকা, 3 নম্বর যেটা ছিল সিদ্ধান্তমূলক ভূমিকা। আরেকটা ছিল 2 নম্বরে তথ্যভিত্তিক ভূমিকা। এই 3টা ভূমিকা ছিল, এই 3টা ভূমিকা ছিল, তাই না? মুন্সবার্গ বলছিলেন, মিন্সবার্গ 3 ধরনের ভূমিকার কথা বলছিলেন। ওকে, এরপরে আসেন নিচের কোনটি হেনরি ফেওয়েলের নীতি নয়? দেখেন তো এটা পারেন কিনা বের করতে। হেনরি ফেওয়েলের নীতি নয় কোনটা? নয়, হেনরি ফেওয়েলের নীতি নিচের কোনটি নয়? 14টা নীতির মধ্যে কোনটা নাই দেখেন। হেনরি ফেওয়েলের নীতি নয় কোনটা? 17 কি হবে? 17 নম্বরটা কি হবে? 17। ওকে, অনেকে উত্তর দিয়েছেন, ভেরি গুড। 17 উত্তর গ, খালেদ ভাই, শরীফ, মুমতাহিনা মিম, এরা সব বলছেন বিশ্বায়ন, রাইট। কারণ কর্তৃত্ব, দায়িত্ব, সমতা রক্ষণ, এটা 2 নম্বর নীতি। আদেশের ঐক্য 4 নম্বর নীতি। কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ 3 নম্বরে আছে। বিশ্বায়ন কোনো নীতি নাই, বিশ্বায়ন কোনো নীতি নাই। মাসুদ এরা বলছেন, ঠিক আছে। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কক্ষিগত করে রাখা, এটাকে কি বলে? একটা প্রতিষ্ঠান তো উচ্চ পর্যায়ে আছে, মধ্য পর্যায়ে আছে এবং নিম্ন পর্যায়ে আছে। তো উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠানে উচ্চ, মধ্য, নিম্ন, নিম্ন পর্যায়ে আমরা যে এইগুলো যে কাজগুলো করি, এই উচ্চ পর্যায়ে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর নিম্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা বিকেন্দ্রীকরণ। এর উত্তর হবে কি? উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, তাহলে কেন্দ্রীকরণ। 18 উত্তর কি হবে? 18 উত্তর হবে ডি। আচ্ছা, নির্দেশ ঐক্য নীতি বলছে, এটা হয় নাই। এটা উত্তর হবে কি? কেন্দ্রীকরণ। এরপর আসেন জোড়াময় শিকল, এই নীতিতে কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? এটা একটু আগে বলছি যে জোড়াময় শিকলের নীতিতে একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে কর্তৃত্ব প্রবাহটা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে আপনার কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারে। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মচারী প্রত্যক্ষভাবে একজন মাত্র ঊর্ধ্বতনের নিকট থেকে নির্দেশ গ্রহণ করবে। এর ব্যবস্থা কোন নীতি? যে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মচারী প্রত্যক্ষভাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, মানে একজন থেকে আদেশ পাবেন। এটা কোন নীতি বলেন? একজন ব্যক্তি আদেশ দিবেন, একজন ব্যক্তিকে একই সাথে একাধিক ব্যক্তি আদেশ দিতে পারবেন না। বিশের সি, জাফর বলছে সি, মাহফুজ বলতেছে সি, দেখি শরীফুল বলতেছে সি, আদেশের ঐক্য নীতি, রাইট। আসলে একজন ব্যক্তির আদেশ দিতে একজন, এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। আরেকটা আছে দেখি, এসপ্রিট ডি কোর্স, এটা কোন শব্দ থেকে আসছে বলেন তো? এটা অর্থ তো আমরা জানি যে একতাই বল, একতাই বল, অর্থাৎ সকলে মিলে একসাথে একত্রে এগিয়ে যাওয়া, সকলে মিলে করি কাজ,
হারি জিতে নাহি লাজ। এসপিরিট দি কোর্স, এটা তো আমাদের ব্যবস্থাপনার সর্বশেষ নীতি, 14 নম্বর নীতি। এটা কি? ল্যাটিন শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ থেকে, রোমান শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে। এটা আসছে কি? ফরাসি শব্দ থেকে আসছে। আর কি আছে এমসিকিউ? ওকে, ক্লিয়ার? এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ব্যবস্থাপনার 14টা নীতি আর আদর্শ ব্যবস্থাপকের 4 ধরনের দক্ষতা, এগুলো থেকে প্রশ্ন আসে বেশি। ঠিক আছে? ওকে, সবাইকে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা জানান। কত পার্সেন্ট ক্লিয়ার? 100% এর মধ্যে কত পার্সেন্ট ক্লিয়ার? 50, 80, 100 জানাবেন। ক্লাস আজকে শেষ। কে কতটুকু বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার সেকেন্ড পেপারের 2য় অধ্যায়ের উপর ক্লাস। আর কার কয়টা হয়েছে অবশ্যই জানাবেন। 21টার মধ্যে কার কয়টা হয়েছে এটাও জানাবেন। ওকে, মাহফুজ হোসেন 21টার মধ্যে 21টা হয়েছে, মাশাআল্লাহ, এটা দেখে অনেক ভালো। ওকে, মাহফুজ বলছে 100% ক্লিয়ার। বাকিরা একটু জানাবেন কার কি অবস্থা। আমাদের ক্লাস শেষ। হ্যাঁ জি স্যার। মিসবাহ উদ্দিন খান বলছেন তারও 100% ক্লিয়ার। আচ্ছা, মাসুদ রানা বলছে 60% ক্লিয়ার। আচ্ছা, বাকিরাও জানাবেন কার কি অবস্থা। পরীক্ষা নেন স্যার, পরীক্ষা দেখছি। 98% ক্লিয়ার বলছে সুরাইয়া। মরিয়ম বলছে 99.9% ক্লিয়ার। বাকি 1% কি জীবাণুর জন্য রেখে দিচ্ছেন নাকি? ওই যে জীবাণু 99% জীবাণু দূর করে। 100% ক্লিয়ার হচ্ছে সারিয়া। ইরফাত বলছে 50%, মাহাদি বলছে 80%। আচ্ছা, বাকিটুকু একটু ক্লাস করলেই হয়ে যাবে বা বাসায় একটু পড়লেই। সারিয়া 100% ক্লিয়ার। তারপর হচ্ছে ইফাত 50%, মরিয়ম বলছে তার 21টাই হয়েছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এভাবে নিয়মিত ক্লাস করলে ব্যবস্থাপনা বিষয়গুলো কঠিন লাগবে না, এগুলো সহজ বিষয়। খালেদ 70%, মিসবা বলছে তার 19টা হয়েছে 21টার মধ্যে, মাসুদ জানা 16টা হয়েছে। যাই হোক, জেফরিন সুলতানা তার হচ্ছে 20টা হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরশুদিন অন্য একটা অধ্যায়ের উপর ক্লাস হবে। আসসালামু আলাইকুম।